Hello everyone, let's start with our chapter 4, that is web design পরিচিতি and HTML. So before I start, কিছু জিনিস বলে রাখা ভালো যে এখানে এই অধ্যায়ে হচ্ছে আমরা আসলে কীভাবে ওয়েবসাইট আসলে কীভাবে লেখা হয়। যেমন আমরা যখন ফেসবুক অথবা ইউটিউব সেগুলো মোবাইল ব্রাউজারের মাধ্যমে যখন আমরা ওয়েবসাইটে যাই বা ব্রাউজারের মাধ্যমে যখন আমরা ওয়েবসাইটে যাই, তখন আমরা দেখতে পারি যে এখানে উপরে একটা জায়গায় হচ্ছে ফেসবুক লেখা থাকে, দেন হচ্ছে একটা অপশন থাকে যে হোম, মানে ফিডে হচ্ছে আমরা বিভিন্ন রকম পোস্ট দেখতে পারি, দেন আমাদের হচ্ছে একটা সার্চের অপশন থাকে, সার্চে গেলে হচ্ছে আমরা সার্চ দিতে পারি। তো এগুলো যে আমরা ওয়েবসাইটে দেখতেছি, এগুলো দেখানোর তো অবশ্যই একটা ওয়ে আছে। এই ওয়েটা হচ্ছে যে এই ওয়েটা আসলে কীভাবে দেখায়, ওয়েবসাইটে কীভাবে লেখাগুলোকে কীভাবে দেখাচ্ছে, ভিডিওগুলোকে কীভাবে দেখাচ্ছে, সেগুলো নিয়ে হচ্ছে এই অধ্যায়ে আলোচনা করা আছে। সো এই অধ্যায় সম্পর্কে জানার আগে, মানে এগুলো কীভাবে তৈরি করে, ওয়েবসাইট কীভাবে তৈরি করে, এগুলো জানার আগে এগুলো জানার আগে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই জিনিসটা আসলে কে বানাইছে, ওই ওয়েবসাইট বা ওয়েব, এই জিনিসটা আসলে কে বানাইছেন, কী টাইপের ওয়েব আছে অ্যান্ড আগে ছিল, সেগুলো নিয়ে আগে একটু কথা বলি। তো প্রথমে শুরু করা যাক হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিতি নিয়ে। সো ওয়েবসাইটের ধারণা, ওয়েব ডিজাইনের ধারণা। তো সর্বপ্রথম ওয়েবসাইটের এই যে ধারণাটা, সেটা হচ্ছে দিয়েছিলেন টিম বার্নার্স লি অ্যান্ড তিনি হচ্ছে যে ওয়েবের ধারণা দেন। তো ওয়েব বলতে তিনি আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ধারণা দেন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, যেটা এক সংক্ষিপ্তে বলা হয় ডাব্লিউ অথবা হচ্ছে অনেকে ওয়েবও বলে। তো তখন তখন হচ্ছে টিম বার্নার্স-লি সিইআরএন নামে হচ্ছে একটা গবেষণাগার ছিল, রিসার্চ সেন্টার ছিল, সেখানে হচ্ছে তিনি কর্মরত ছিল। এবং তখন তিনি চিন্তা করেন যে এটা একটা সুইজারল্যান্ডের একটা গবেষণাগার। সো তিনি তখন চিন্তা করেন যে এরকম হলে কেমন হয় যে তাদের যত রিসার্চের যে জিনিসগুলো ছিল, পেপারগুলো ছিল, সেগুলো পড়া বা পৃথিবীর যে কোনো গবেষণাগার থেকে পড়া বা ডাউনলোড করার যদি একটা ওয়ে তৈরি হইতো, তাহলে কেমন হয়। তো এই ধারণা থেকে তিনি এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করেন 1989 সালে। তো তিনি বলেন যে প্রত্যেকটা কম্পিউটার বা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস থাকে। এই আইপি অ্যাড্রেস ব্যবহার করে বিভিন্ন ধরনের যে ডকুমেন্ট আছে, সেগুলো হচ্ছে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠানোর একটা ব্যবস্থা করা যায়। তো তিনি এই জিনিসটা যখন প্রস্তাব করেন, তখন তার হচ্ছে যে অন্য যে ফেলো রিসার্চাররা ছিল, তাকে এই জিনিসটাতে হেল্প করে এবং পরবর্তীতে তারা একটা একটা জায়গায় পরবর্তীতে তারা একটা সিদ্ধান্ত নেয় যে একটি পৃষ্ঠায় তো এখানে বলা আছে যে তিনি এমন একটা প্রস্তাব দেন যে একবারে শত শত পৃষ্ঠার ডকুমেন্ট ফাইল ডাউনলোড করার ব্যবস্থা না করে সব পৃষ্ঠা আলাদাভাবে যেন ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়, সেটার ব্যবস্থা করবেন। তাতে করে একটি পৃষ্ঠার অন্যান্য দরকারি পৃষ্ঠার লিঙ্ক দিয়ে দেওয়া যাবে। যারা যেসব পৃষ্ঠা দরকার, তবে তারা শুধুই সেই সমস্ত পৃষ্ঠা ডাউনলোড করবে। যেমন হচ্ছে আমরা যখন গুগলে সার্চ দিই হচ্ছে বিভিন্ন রকমের ওয়েবসাইট আসে। এখন আমরা তো ইন্টারনেটের আমরা যদি গুগলে সার্চ দিই সাপোজ হচ্ছে অ্যাপেল, তাহলে অ্যাপেল রিলেটেড যত ওয়েবসাইটের নাম আছে, যত ওয়েবসাইট আছে, সব কিছু কিন্তু চলে আসে একটা চলে। আবার মাল্টিপল পেজও থাকে, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3। এখন আমি যদি অ্যাপেলকে ডাউনলোড করতে চাই বা অ্যাপেল রিলেটেড কোনো তথ্য ডাউনলোড করতে চাই, তাহলে যাতে ইন্টারনেটের যাতে ওয়েবসাইট ডাউনলোড না হয়ে শুধুমাত্র ওই একটা পেজ বা কোনো একটা ওয়েবসাইটের জিনিসপত্র যাতে আমি ডাউনলোড করতে পারি, সেইটা চিন্তায় তারা করতেছিল যে এটা কীভাবে করা যায়। তো তখন তিনি ইন্টারনেট ব্যবহার করে পাঠানো লিখিত তথ্যের নাম দেন হচ্ছে হাইপার টেক্সট। যে নর্মালি টেক্সট যখন আমরা তো টেক্সট একজনকে টেক্সট দিই বা বিভিন্ন টেক্সট আকারে হচ্ছে জমা থাকে আমাদের ওয়েবসাইটে। তো এই টেক্সটটাকে উনি নাম দেন হচ্ছে হাইপার টেক্সট। অ্যান্ড এই হাইপার টেক্সটগুলো খুঁজে পাওয়ার জন্য বিভিন্ন ঠিকানা থাকে। মানে এই হাইপার টেক্সটগুলো, তো কোনো বিভিন্ন প্রত্যেকটা বাসার যেমন অ্যাড্রেস থাকে, তো এরকম বিভিন্ন অ্যাড্রেসে হচ্ছে যে এই হাইপার টেক্সটগুলো থাকবে। তো অ্যাড্রেস বা এই নেটওয়ার্কের ঠিকানাকে তিনি নাম দেন হচ্ছে হাইপার লিঙ্ক। তো
পরবর্তীতে তিনি হচ্ছে ছবি, ভিডিও বা এইসব যে মিডিয়াগুলো আছে সেগুলোকে সেগুলোকে উনি নাম দেন, সেসব তথ্যকে উনি নাম দেন হচ্ছে হাইপার মিডিয়া। তো টিম তখন চিন্তা করতে থাকেন যে এমন একটি উপায় বের করতে হবে যে উপায়ে মাউসে ক্লিক করে খুব সহজেই হচ্ছে যে হাইপার লিঙ্ক থেকে হাইপার টেক্সটে যাতে মানুষজন যেতে পারে। তো 1990 সালে তিনি তার সহকর্মীদের সহায়তায় তার ধারণাটাকে আরও সুগঠিত রূপ দিয়ে পুনরায় প্রস্তাব করে ওয়েবের এই তথ্যগুলো অন্য কম্পিউটারে দেখার জন্য তিনি একটি সফটওয়্যার তৈরি করেন, এই যা হচ্ছে একটি ওয়ার্ল্ড ওয়াইড নামে পরিচিত ওয়েব ব্রাউজার। সো আমরা তো দেখি যে আমাদের যত কিছু সার্চ করা দরকার সবগুলো আমরা ওয়েবসাইটের থ্রুতে করে থাকি, যেমন ব্রাউজার থ্রুতে করে থাকি, যেমন হচ্ছে যে সাফারি, এরপরে হচ্ছে ক্রোম, ফায়ারফক্স। তো এই সব টাইপের ব্রাউজার ইউজ করেই কিন্তু আমরা হচ্ছে আমাদের বিভিন্ন যে কাঙ্ক্ষিত আমাদের ইচ্ছা মতো হচ্ছে ওয়েবসাইটে যেতে পারি। তো এখানে সংক্ষিপ্তে বলে দিচ্ছি নিচে করে যে হোয়াট ইজ আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্র, এই যে আইপি অ্যাড্রেস, ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি যন্ত্র যেমন কম্পিউটার, মোবাইল ফোন ইত্যাদিকে স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য একটি বিশেষ নাম্বার ব্যবহার করা হয়, যাকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেটে একটি নির্দিষ্ট যন্ত্রের ঠিকানা। সো আমাদের এতটুকু জানলেই, পরীক্ষার জন্য এতটুকু জানলেই হবে। এখানে এখানে যে এই যে উনি হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি। উনি 1989 সালে, এখানে যে মেইন ইম্পর্টেন্ট এই পৃষ্ঠা থেকে আমরা যেটা সামারি পাইছি, যে উনি 1989 সালে হচ্ছে তার এই থিওরিটা প্রপোজ করে, এবং সেখানে তখন তিনি হচ্ছে যে সুইজারল্যান্ডের চার নামে একটা সিইআরএন নামে হচ্ছে একটা রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চার হিসেবে ছিলেন, এবং তিনি হচ্ছে ডাব্লিউ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা দেন। তিনি আইপি অ্যাড্রেসের থ্রুতে হচ্ছে এইটি ইন্ট্রোডাকশন করতে চাইছিলেন, এবং পরবর্তীতে 1990-তে তিনি হচ্ছে তার আরও ফেলো রিসার্চারদেরকে নিয়ে তিনি হচ্ছে এটাকে আরও ভালোভাবে একটা রূপ দেন। তো প্রথম দিকে এই ওয়েবসাইটগুলো ছিল স্ট্যাটিক। অর্থাৎ স্ট্যাটিক বলতে কী বোঝায়? অর্থাৎ সেখানে তথ্য রাখা হতো এবং ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেই তথ্য দেখতে পেতেন। কিন্তু বর্তমানে বেশিরভাগ ওয়েবসাইট আর স্ট্যাটিক ওয়েবসাইট নয়, বরং ডায়নামিক এবং ওয়েবসাইট, সেখানে ব্যবহার করে ওয়েবসাইটে বিভিন্ন ইনপুট দেন, আর সেই ইনপুট অনুসারে বিভিন্ন আউটপুট তৈরি হয়। এটা স্বাভাবিক। আমরা যখন আগে বলতে আমরা না, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা যখন ইন্টারনেট ইউজ করতো শুরুর দিকে, তখন এই ওয়েবসাইটগুলো ছিল এরকম যে আমি শুধু দেখতে পারতাম ওয়েবসাইটে কী আছে, বিভিন্ন লেখা আমি শুধু দেখতে পারতাম। কিন্তু এখন কি হয় যে আমরা ওয়েবসাইটে হচ্ছে কোনো কিছু সার্চ করতে পারি, ইভেন আমরা যখন লগ ইন করি তখন হচ্ছে আমাদের নেম, আইডি এসব ফিল আপ করতে পারি, এবং এগুলো ফিল আপ করার পরই কিন্তু আমাদের বিভিন্ন ওয়েবসাইটে অ্যাক্সেস দেওয়া হয়। যেমন ফেসবুকে আমাদের লগ ইন করতে হয়, তো সেখানে কী করতে হয়, আমাদের হচ্ছে আমাদের ইমেল আইডি অ্যান্ড হচ্ছে পাসওয়ার্ড দিতে হয়। এই জিনিসটাই হচ্ছে আগে ছিল না। আগে শুধুমাত্র হচ্ছে ওয়েবসাইটে যেয়ে আমরা জাস্ট পেজে কী কী আসছে সেই কন্টেন্টগুলো দেখতে পারতাম, কিন্তু আমরা ইন্টারেক্ট করতে পারতাম না ওয়েবসাইটের সাথে। তো এই যখন ওয়েবসাইটগুলোর সাথে ইন্টারেক্ট করা যেত না, শুধুমাত্র দেখা যেত, তখন সেটাকে বলা হতো, সেই ধরনের ওয়েবসাইটকে বলা হয় স্ট্যাটিক ওয়েবসাইট। আর যে সকল ওয়েবসাইটে আমরা হচ্ছে ইন্টারাক্ট করতে পারি, আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি, আমরা হচ্ছে ভিজুয়ালাইজ না আসলে ইন্টারাক্ট করতে পারি, যেমন হচ্ছে আমরা আমাদের বিভিন্ন ফর্ম ফিল আপ করতে পারি, আমরা হচ্ছে কোনো কিছু সার্চ করে রিকোয়েস্ট করে হচ্ছে ওই ইনফরমেশনটা পেতে পারি। যেমন আমরা ইউটিউবে যখন যাই, ইউটিউবে ভিডিও সার্চ করি, আমরা যেটা চাই সেটা আমরা যেটা বলি ওকে সার্চ দিয়ে, সে ইউটিউব হচ্ছে আমাদেরকে ওইটা আবার এটা কী বলে রেসপন্স করে। সো আমরা যে ইউটিউবের কাছে রিকোয়েস্ট করতেছি, আমরা যে ইউটিউবের সার্ভারকে বলতেছি যে আমাদেরকে এই কন্টেন্টটা দেন কোন সার্চ বারে লিখে, এটাকে বলা হয় রিকোয়েস্ট। আমি আগেই বলে দিলাম। অ্যান্ড যখন ইউটিউব আমাদেরকে রেজাল্টটা দেয় তখন সেটাকে বলা হয় রেসপন্স। তো স্ট্যাটিক ওয়েবসাইটে রিকোয়েস্ট রেসপন্স সময় এই জিনিসগুলো তৈরি হয় হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটে। ডায়নামিক ওয়েবসাইটে এরকম জিনিসপত্র শুরু হয়। এখানে একটি এক্সাম্পল, একটি না 3টে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে যে ডায়নামিক ওয়েবসাইটের হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের কিছু উদাহরণ হচ্ছে google.com, তারপরে হচ্ছে বাংলাদেশের একটা ওয়েবসাইট এনআইডি, যেটা হচ্ছে যে আমাদের যে এনআইডির জন্য যে ওয়েবসাইটটা আছে এবং পাসপোর্টের জন্য ওয়েবসাইট আছে, এগুলোর ক্ষেত্রে কী করতে হয়, আমাদের ইনফরমেশন দিতে হয়, এবং পরবর্তীতে এই ইনফরমেশনগুলো নিয়ে আমাদেরকে হচ্ছে রেসপন্স করা হয়। আমাদের ইনফরমেশনগুলোর মাধ্যমে হচ্ছে আমাদেরকে ভেরিফাই চেক করে পরবর্তীতে হচ্ছে আমাদেরকে একটা টাইম দেওয়া হয় যে এই টাইমে আপনারা পাসপোর্ট অফিসে আসবেন বা সামথিং লাইক দ্যাট।
তো একটা ওয়েবসাইটের দুইটা অংশ আছে, একটা হচ্ছে সার্ভার আর ক্লায়েন্ট। সার্ভারটা কি? সার্ভারটা হচ্ছে যেখানে আমাদের সকল ইনফরমেশনগুলো জমা থাকে, মানে আমাদের বলতে ওয়েবসাইটের সকল ইনফরমেশনগুলো জমা থাকে। ওয়েবসাইটে কতজন ইউজার আসছে, তাদের ইনফরমেশনগুলো, তাদের নাম ঠিকানা এগুলো জমা থাকে। যেমন আমি যদি ফেসবুকের কথাই বলি, তাহলে ফেসবুকে হচ্ছে আমাদের যখন আমরা সাইন আপ করতে চাই তখন আমাদের বিভিন্ন ইনফরমেশন নেওয়া হয়, নেম, তারপরে হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাকাউন্ট, ইমেল আইডি, অ্যান্ড দেন আরও জিনিসপত্র যেগুলো মানে ম্যান্ডেটরি। তো এই ইনফরমেশনগুলো ফেসবুকে অবশ্যই একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের হচ্ছে সার্ভারে জমা থাকে, ফেসবুকের সার্ভারে জমা থাকে। তো যখন আমরা হচ্ছে লগ ইন করতে যাই তখন আমরা কী করি, ফার্স্টেই হচ্ছে আমাদের ইমেল অ্যাকাউন্ট অথবা ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিই। তখন ফেসবুক এই ইমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডটা হচ্ছে তাদের সার্ভারের কাছে যেয়ে চেক করে যে এই ধরনের ইমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড কি এক্সিস্ট করে। যদি এক্সিস্ট করে তাহলে কি ও ঠিকমতো দিয়েছে কিনা ইমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ডকে। যদি ঠিকমতো দেয় তাহলে আমাদেরকে লগ ইন করতে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে যখন আমরা সাইন আপ করতে যাই, সাইন আপ করার সময় আমরা আমাদের নাম, ইমেল অ্যাকাউন্ট দেওয়ার পর অনেক সময় ইমেল অ্যাকাউন্ট যদি অলরেডি হচ্ছে কোনো অন্য থেকে ইউজ করে থাকি, তখন বলে যে এই ইমেল অ্যাকাউন্টটা অলরেডি ইউজড বা সামথিং লাইক দ্যাট, বা এই নামটা অলরেডি ইউজড। আমরা বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় হচ্ছে নাম দিতে গেলে এই সমস্যাটা প্রায়ই দেখি। এটার কারণ হচ্ছে যখন আমরা নাম দিই ঠিক তখনই ওই ওয়েবসাইটটা ডাইনামিক হওয়ার কারণে নাম দেওয়া অবস্থায় আমরা এন্টার চাপ দেওয়ার আগেই হচ্ছে যে ওই ওয়েবসাইটটা সার্ভারের কাছে যে বলে যে দেখো তো এরকম কোনো নাম বা এরকম কিছু অলরেডি আসে কিনা। যদি থাকে তাহলে ইউজারকে এখনই জানায় দাও যে এই নামটা অলরেডি আসে, সো অন্য কোনো একটা নাম বা কোনো একটা হচ্ছে 1 2 3, যেটা আমাদের এই যে ইনস্টাগ্রামে আমরা যখন ইউজার নেম দিতে চাই তখন এই জিনিসটা দেখা যায়, সেম ইউজার নেম দেওয়া যায় না। তো এই কাজটা সার্ভার আর ক্লায়েন্ট অবশ্যই কারা, আমরা আমাদের ফোন থেকে যেই রিকোয়েস্টটা পাঠাই, এখানে ফোন বা হচ্ছে আমাদের কম্পিউটার, এগুলো হচ্ছে ক্লায়েন্ট, অ্যান্ড সার্ভারটা হচ্ছে সার্ভার হচ্ছে যেই জিনিসগুলো ইনফরমেশনগুলো জমা থাকে। আর মাঝখানে হচ্ছে ইন্টারনেটের থ্রুতে আমরা এই কাজগুলো সব কিছু করে থাকি। আচ্ছা, সো এখন আমরা যখন ব্রাউজার ইউজ করি, যেমন হচ্ছে যে যদি ক্রোমের কথা বলি, ক্রোম যখন ইউজ করি আমরা লিখি যে youtube.com, বা ইউটিউব লিখলে ইউটিউব চলে আসে, দেন আমরা ইউটিউবে যাই। ইউটিউব যে আসলে তৈরি হয়েছে, মানে ইউটিউবের লেখাগুলো যে আমরা দেখতেছি, এই লেখাগুলো আসলে কী, মানে ইউটিউবে আমরা লোগো দেখতেছি, দেন ভিডিওর থাম্বনেল দেখতেছি, তারপর ভিডিওর উপরে কার্সর রাখলে একটু ভিডিও দেখায়, প্লেব্যাক হয়। তো এই জিনিসগুলো আসলে এগুলো আসলে অ্যাকচুয়ালি একটা ওয়ে, মানে এগুলোতে ইউজ করা হয় HTML আর CSS। আর এই HTML ফুল ফর্ম, মানে এই লেখাগুলো, এই যে ওয়েবসাইট বানানোর যে জিনিসগুলো, এগুলো তৈরি করা হয় HTML CSS দিয়ে। তো এগুলোকে আসলে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ভাষা বলে না, এগুলোকে বলা হয় হচ্ছে, মানে যদি টু বি স্পেসিফিক যদি বলা হয় তাহলে এগুলোকে বলা হয় মার্কআপ ভাষা। এই জন্য HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার। অ্যাজ আমরা জানি যে ওয়েবসাইটের রিলেটেড যত কিছু আছে, টেক্সটকে হাইপার টেক্সট বলে, তারপরে হচ্ছে লিঙ্ককে হাইপার লিঙ্ক বলে, অ্যান্ড মিডিয়াকে হাইপার মিডিয়া বলে। ঠিক তেমনই HTML এর ফুল ফর্মও হচ্ছে হাইপার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। সো এই এই জিনিসটার কাজ কি, এইচটিএমের কাজ কি? এইচটিএমের মেইন কাজই হচ্ছে তথ্য ব্রাউজারের যে ইনফরমেশনগুলো বা যত ডেটা আছে, এই জিনিসগুলো হচ্ছে ব্রাউজারে সুন্দর করে মানে দেখানোর ব্যবস্থা করা। মানে আমরা যখন ব্রাউজারে যাই আমরা কি সুন্দর করে দেখতে পাই না গোছানো ফেসবুকের কি, মানে আমরা দেখতে পাই যে হোমের একটা অপশন আছে, মানে ফিডের একটা অপশন আছে, সার্চের একটা অপশন আছে, ফ্রেন্ডসের একটা অপশন আছে, প্রোফাইলের একটা অপশন আছে। এই যে সুন্দর করে দেখানো হইতেছে, এগুলোই কমপ্লিটলি HTML, CSS অ্যান্ড আরেকটা ল্যাঙ্গুয়েজ আছে জাভাস্ক্রিপ্ট, এই তিনটা জিনিস দিয়ে দেখানো হয়। তো এখানে আর কি বলা আছে যে শুধু HTML ব্যবহার করেই ওয়েবসাইট তৈরি করা যায়। মানে বেসিক্যালি হচ্ছে আমি যদি একটা বিল্ডিং বানাই, আমার বিল্ডিংটা তো অবশ্যই কি রড, সিমেন্ট, বালু, ইট এগুলো দিয়ে তৈরি করতে হবে। সো এটা হচ্ছে আমি জাস্ট বিল্ডিংটা বানাইলাম, কিন্তু বিল্ডিংটা বানাইলে ওই বাসায় কি থাকার উপযোগী হয়? অবশ্যই না। সেই বাসায় আমাদের রং করতে হয়, টাইলস লাগাইতে হয়, সুন্দর পরিপাটি করতে হয়। এই যে বিল্ডিংটা ইট দিয়ে, রড, বালু, সিমেন্ট দিয়ে বানাইলাম, যখন বাইরে থেকে দেখবো তখন সেটা হচ্ছে আসলে স্ট্রাকচারটা হচ্ছে HTML, আর এটাকে আমি যে পলিশিং করে টাইলস দিয়ে রং করে সুন্দর করলাম, এটা হচ্ছে CSS। এখানে আর কি এটাই বলতেছে। এবং পরবর্তীতে আমরা দেখবো যে তারপর বিল্ডিংয়ে অনেক কিছু ইন্টারাক্টিভ জিনিসপত্র হয়, যেমন হচ্ছে আমি যখন কোনো একটা সুইচ চাপ দিই তখনই হচ্ছে যে লাইট জ্বলতেছে, এরপরে হচ্ছে মানে আমার হাতে অনেক কন্ট্রোল আসা করতেছে, অনেক জিনিসপত্র ইন্টারাক্টিভ হয়। আমি যখন সাপোজ হচ্ছে কী বলা যায়,
আমি যখন হচ্ছে যে কল ছাড়তেছি তখন পানি আসতেছে, এরকম যত স্মুথ জিনিসপত্র আছে যেগুলোর সাথে ইন্টারাক্ট করা যায়, এই কাজগুলো হচ্ছে মেনলি জাভাস্ক্রিপ্ট করে থাকে। বা লিফটের আমি কল দিলাম, লিফট আসলো, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হ্যান্ডেল করা হয়। এটাও একটা ভাষা, HTML CSS এর মতো। সো ওয়েবসাইটটা, আমরা একটু আগে যেটা বলতেছিলাম যে ওয়েবসাইটে হচ্ছে যে অনেক, ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা, ওয়েবসাইটের কাঠামো, ওয়েবসাইটে হচ্ছে বিভিন্ন রকম পেজ থাকে। যেমন আমরা যদি ফেসবুকের কথাই বলতেছিলাম যে ফেসবুকে হচ্ছে হোম পেজ থাকে, সার্চের একটা পেজ থাকে, ফ্রেন্ডসের একটা পেজ থাকে, আর হচ্ছে প্রোফাইলের একটা পেজ থাকে, আবার নোটিফিকেশনের একটা পেজ থাকে। সো এরকম মাল্টিপল পেজ আছে। ইভেন আমরা সেটিংয়ে গেলেও সেটিংয়েও ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পেজ আছে। এরকম ওয়েবসাইটকে বিভিন্ন রকমের পেজে ভাগ করা হয়। তবে আইডিয়াল যেই জিনিসগুলো ওয়েবসাইটে মাস্ট থাকে, আমরা নর্মাল যে কোনো একটা ওয়েবসাইটে, কোনো একটা শপ, কোনো একটা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ওয়েবসাইটে যদি যাই, দেখবো এই জিনিসগুলো মাস্ট থাকে। সেটা হচ্ছে একটা হোম পেজ থাকে, যেখানে আমরা ওয়েবসাইটে ঢুকলেই সবার আগে যেখানে থাকি সেটা হচ্ছে আমাদের হোম পেজ। অ্যান্ড দেন লাস্টের দিকে, ওয়েবসাইটের শেষের দিকে, এই জিনিসগুলো যে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এই জিনিসগুলো মাস্ট থাকেই। তো এরপরে যে অংশগুলো সেটা হচ্ছে HTML বেসিক্স, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন জিনিস। তবে সোফার আমাদের যে জিনিসগুলো সৃজনশীলের কখতে আসে সেগুলো হচ্ছে যে হাইপার লিঙ্ক কী, হাইপার লিঙ্ক বলতে কী বোঝায়, দেন IP অ্যাড্রেস কী, এই জিনিসপত্র। তারপরে স্ট্যাটিক ওয়েবসাইটগুলো কীরকম টাইপের হয়, স্ট্যাটিক বলতে কী বোঝায়, ডাইনামিক বলতে কী বোঝায়, এই জিনিসগুলোই হচ্ছে পরীক্ষায় ক বা খতে আসে। দেন HTML ফুল ফর্ম কী, এটা MCQতে আসে অনেক সময়। তো সোফার এই টপিক থেকে এইটাই হচ্ছে আমাদের টেক অ্যাওয়ে। অ্যান্ড দেন আমাদের আসে হচ্ছে HTML এলিমেন্ট।